আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষা দিচ্ছ, তারা ইতিমধ্যে অনেকের প্রথম পর্ব, পঞ্চম পর্ব, সপ্তম পর্ব পরীক্ষা প্রায় শেষ প্রান্তে, অনেকের শেষ হয়ে গেছে অলরেডি। তো সামনে 24 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। এই ব্যবহারিক পরীক্ষার কী কী নিয়মকানুন বা এই ব্যবহারিক পরীক্ষার নাম্বারগুলো কীভাবে উঠানো যায়, আর টোটাল ব্যবহারিক নাম্বারগুলো দিয়ে আমাদের একটা সাবজেক্টে কীভাবে ভালো রেজাল্ট করা যায়, আর জিপিএটা কীভাবে কাউন্ট করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ব্যবহারিক পরীক্ষা নাম্বারগুলো কীভাবে কাউন্ট করানো হয়, আমরা ইতিমধ্যে থিওরি পরীক্ষা দিয়েছি। থিওরি পরীক্ষা 50% দিয়েছি। তাই বলে কি ব্যবহারিক পরীক্ষা কি 50%? না, ব্যবহারিক পরীক্ষা কোনো 50% না। ব্যবহারিক পরীক্ষা যাই থাকবে তাই। তবে সেই নাম্বারগুলো আপনাদের কীভাবে দেওয়া হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে ব্যবহারিক পরীক্ষাগুলোর নাম্বারগুলো কীভাবে হয়। আর আপনি ভাইভা পরীক্ষায় যে কত পাইলে পাস করতে পারেন বা ফেল করতে পারেন এই বিষয়গুলো নিয়ে। আজও আসলে ব্যবহার পরীক্ষা উপস্থিত থাকলে কি ফেল করা হয়, না পাস করার কত হয় বা কত নাম্বার দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো অনেকে জানতে চাচ্ছেন যে স্যার একটা ব্যবহারিক পরীক্ষা নিয়ে কীভাবে ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নিব, কীভাবে নাম্বার ব্যবহারিক পরীক্ষার যে ভাইভা পরীক্ষা কত মার্কে থাকবে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আমি একটা সিলেবাস অনুযায়ী একটা ড্রামা দেখাই, তাহলে এখানে প্রথম পর্ব, পঞ্চম, সপ্তম পর্ব প্রত্যেকের ক্রেডিট অনুযায়ী, ঠিক আছে, এভাবে ভাইভাতে প্রশ্ন করা হয়, মার্কিং করা হয় এই নাম্বারের উপরে। তো চলুন তাহলে আমরা একটা সিলেবাস কোর্স স্ট্রাকচার উপর নির্ভর করে দেখি। এখানে কম্পিউটার প্রথম পর্ব যে কোর্স স্ট্রাকচার আছে এখানে দেখলে বুঝতে পারবেন সেম ক্যাটাগরি পঞ্চম বলেন, সপ্তম বলেন, সবার কিন্তু একই। একটা জিনিস খেয়াল করেন, প্রথম পর্বের জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এখানে বাংলা আর ইংলিশ এই দুটোর দিকে দেখেন। এইকে হচ্ছে থিওরি অ্যাসেসমেন্ট আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট। তো এখানে থিওরি মূল্যায়ন অলরেডি পার্ট শেষ, আপনার ইতিমধ্যে জানছে থিওরি পরীক্ষা দেওয়া হয়ে গেছে ফাইনাল পরীক্ষায়। যে যেমন বাংলাতে 60 বলেন, তারপর হচ্ছে ইংলিশে 60, ম্যাথে 90, ফিজিক্সে 90 এবং বেসিক ইলেকট্রিসিটি 90, এভাবে করে থিওরি মার্ক রয়েছে। এখন প্র্যাকটিক্যাল মার্ক কত? তাহলে আবার এই পাশাপাশি প্রতিটা সাবজেক্টের ক্রেডিটটা দেখবেন। যেমন বাংলাদেশে 2 ক্রেডিট, তার মানে টোটাল 100 মার্ক। তাহলে আপনি 60 মার্কের থিওরি পরীক্ষা দিয়েছেন, আর 40 মার্ক আপনাকে কীভাবে নির্ভর করবে? এই 40 মার্কটা হচ্ছে আপনি ক্লাসের উপস্থিতি, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মডেল টেস্ট, মিড এক্সাম আপনি এগুলো দিয়েছেন কিনা, এটার উপর নির্ভর করে আপনাকে 40 নাম্বার টিসিতে দেওয়া হবে, অর্থাৎ থিওরি কন্টিনিউসের মধ্যে আপনাকে নাম্বারগুলো দেওয়া হবে আপনার কলেজ থেকে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেম ইংলিশের ক্ষেত্রে একই প্রযোজ্য। এখন ম্যাথ আর ফিজিক্সে নিয়ে যদি কথা বলি, তো ফিজিক্সের ক্রেডিট হচ্ছে কত? 4 ক্রেডিট। তাহলে পার ক্রেডিট সমান 50 মার্ক, 4 ক্রেডিট সমান হচ্ছে কত? 200 মার্ক। হ্যাঁ, টোটাল হচ্ছে দেখি 200 মার্ক। এখন আপনি 200 মার্কের মধ্যে ইতিমধ্যে যেহেতু 3টে থিওরি ক্লাস, 3 30 90 মার্কের থিওরি দেওয়া হয়ে গেছে, তাহলে আপনাকে প্র্যাকটিক্যাল নাম্বার কত? আর 110। তাহলে প্র্যাকটিক্যাল নাম্বার 110 কীভাবে মূল্যায়ন করবে? থিওরি অ্যাসেসমেন্টের ভিতরে 60 দেখেন, এই 60টা আপনার ক্লাসের উপস্থিতি, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড এক্সাম, মডেল টেস্ট, এগুলোর উপর নির্ভর করে বা অ্যাসাইনমেন্ট দিবে, ব্যবহারিক পরে ক্লাসের উপস্থিত থাকা ল্যাবে, এগুলোর উপর নির্ভর করে আপনাকে 60টা মার্কিং করবে। আর একটা বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউ, এখানেও 25 মার্ক আছে। তো এই 60 মার্ক আর 25 মার্ক মিলে আপনাকে নির্ভর করবে যে ল্যাবের অ্যাসাইনমেন্ট করা, ল্যাবে উপস্থিত থাকা, ক্লাসেস, কুইজেস, এই বিষয়গুলো নিয়ে আপনাকে করবে না, অ্যাসেসমেন্ট করবে প্র্যাকটিক্যালি। দ্বিতীয়ত হচ্ছে এই প্র্যাকটিক্যাল ফাইনাল, অর্থাৎ প্র্যাকটিক্যাল ফাইনাল অ্যাসেসমেন্ট করবে, এটি এই 25 মার্ক আপনাকে ভাইভা পরীক্ষা দিতে হবে। এখন ফাইনাল যেখানে আপনার ভাইভা পরীক্ষা দিতে যাবেন, কেন্দ্র যেখানে আপনার ভাইভা নেওয়ার নির্ধারণ করবে, সেখানে আপনি যেখানে ভাইভা দিতে যাবেন এই 25 মার্কের উপর নির্ধারণ করবে আপনাকে। আপনি যদি কোনো প্রশ্ন যদি ভালোভাবে পারেন, অবশ্যই স্যার আপনাকে 25-এর মধ্যে 22 টেস্ট প্লাস করে দিবে। আর যদি কোনো কারণে একেবারে নাই পারেন, সেক্ষেত্রে আপনি যেহেতু উপস্থিতি আছেন, সেক্ষেত্রে আপনাকে তো আর ফেল দিতে পারে না, তো আপনাকে নাম্বার কমাই দিবে। যে কমা দিবে সেটা স্যার নির্ভর করবে কত কমা দিতে পারে। তবে প্র্যাকটিক্যালের নাম্বারগুলো যদি কমা যায়, তাহলে আপনার কিন্তু জিপিএ অবশ্যই খারাপ আসবে। আপনারা চেষ্টা করবেন যে থিওরিতে পাস করার পরেও, থিওরিতে টানি টুনি পাস করেও কিন্তু আপনার প্র্যাকটিক্যাল নাম্বার দিয়ে কিন্তু আপনি ভালো রেজাল্ট তৈরি করতে পারবেন। সেই নিয়মটা কিন্তু আমি একটু পরে দেখতেছি। তো এই জন্য বলি, আপনারা প্র্যাকটিক্যালের পরীক্ষা উপস্থিত থাকবেন, ভালো করার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলো আছে অ্যাসাইনমেন্টগুলো সঙ্গে নিয়ে যাবেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তারপর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা কোনো থিওরি পরীক্ষা হয় নাই। সো আপনাকে প্র্যাকটিক্যাল কন্টিনিউ, আপনি প্রতিদিন যে ল্যাবে ক্লাসে উপস্থিত ছিলেন, ল্যাবের যে নিয়মকানুন, রিপোর্ট তৈরি করছেন, অ্যাসাইনমেন্ট তৈরি করছেন, সেটার উপর নির্ভর করবে 50। আর 50 প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে আপনাকে ভাইবার উপর নির্ভর করবে।
বেসিক ইলেকট্রিসিটিও সেম, আপনার থিওরি কন্টিনিউয়াস 60, আপনার থিওরি পরীক্ষা দিয়েছেন 90 মার্কের মধ্যে, ইতিমধ্যে আপনাদের প্রশ্ন কিন্তু উল্লেখ আছে 90 মার্ক, সেটা 50% উত্তর দিয়েছেন। আর প্র্যাকটিক্যালের ভিতরে কোনো 50% না, 100% যেটা আছে এটাই আপনার টিচারের পেটে থিওরি কন্টিনিউয়াস থেকে এখান থেকে 60 মার্ক, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস থেকে আপনাকে 25 মার্ক এগুলো থেকে নির্ধারণ করবে। আর 25 মার্ক হচ্ছে আপনাকে ভাইভা পরীক্ষা হবে। ইঞ্জিনিয়ার ড্রয়িংও কিন্তু সেম, এখানে কোনো থিওরি পরীক্ষা দেওয়া হয় না, প্র্যাকটিক্যাল আছে। এখানে প্র্যাকটিক্যাল কন্টেন্ট হচ্ছে থিওরি, ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ে আপনি উপস্থিত ছিলেন, ড্রয়িং ক্লাসগুলো করছেন, অ্যাসাইনমেন্ট তৈরি করছেন, রিপোর্ট তৈরি করছেন, স্যারের প্রশ্ন অনুসারে রেসপন্স করছেন, এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস দিয়েছে 50 মার্ক, আর ভাইভার জন্য 50 মার্ক থাকবে। আপনার অ্যাসাইনমেন্ট দেখবে এবং আপনাকে যে প্রশ্নগুলো করবে সেটার উত্তর দিবে, এভাবে করে আপনার নাম্বারিং করা হবে ভাইভাতে। তাহলে ভাইভাতে কোন সাবজেক্টে কত, আপনারা কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের যে কোর্স স্ট্রাকচার আছে বা সিলেবাস আছে সেখানে আপনি প্রতিটা বইয়ে থিওরি দেখলে বুঝতে পারবেন। তাহলে আপনাকে এখানে আপনাদের যে বইগুলো আছে বইগুলোর শুরু থেকে 2-1 পৃষ্ঠা উল্টালে দেখবেন টিপিসি উল্লেখ থাকবে, যেখানে ক্রেডিট থাকবে 3, সেটা মনে করবেন 3 ক্রেডিট 150 মার্ক। তাহলে থিওরি থাকবে যদি 2টা থাকে তাহলে মনে করেন 2টা থিওরি ক্লাস, থিওরি ক্লাসের সমান 60, আর বাকিটা আপনারা অটোমেটিকলি প্র্যাকটিক্যাল চলে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন। তাহলে আপনি ভাইভা পরীক্ষাতে কত জানবেন, আপনি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ভাইভা পরীক্ষা হবে 50 মার্কের, বাংলা হবে না, ইংলিশে হবে না, ম্যাথে হবে 25 মার্কের ভাইভা, ফিজিক্সের হবে 25 মার্কের ভাইভা, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে ভাইভা হবে 50 মার্কের, বেসিক ইলেকট্রিসিটি ভাইভা হবে 25 মার্কের। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে একটা জিনিস দেখা আছে দেখেন, থিওরি ক্লাসের পার্সেন্টেজ টোটাল আপনার থিওরি প্র্যাকটিক্যাল মিলে 100%-এর ভিতরে থিওরি ক্লাসের পার্সেন্টেজ দিছে, রেশিও দিছে দেখেন 38.2%, আর আপনার প্র্যাকটিক্যাল দিচ্ছে 61.8%। তো অবশ্যই বুঝতে পারছেন কারিগরি শিক্ষা বোর্ডের আপনার প্র্যাকটিক্যাল প্রতি বেশি জোর দিচ্ছে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে। তাহলে প্র্যাকটিক্যালে যদি আপনি ভালো নাম্বার পান তাহলে আপনার রেজাল্ট হবে ভালো, প্র্যাকটিক্যাল নাম্বার যদি আপনার খারাপ হয় তাহলে আপনার রেজাল্ট হবে খারাপ। আপনি থিওরিতে, আপনারা অনেকে মনে করেন যে থিওরিতে পাস না করলে মানে পুরোটা ফেল, ঠিক আছে, আপনি থিওরিতে টানি কোনো রকম পাস করছেন, আমি পাস মার্কটা উল্লেখ করে দিই। দেখেন যে ইঞ্জিনিয়ার ড্রয়িং আর কম্পিউটার অ্যাপ্লিকেশন দুইটা কিন্তু টোটালি প্র্যাকটিক্যাল, কোনো থিওরি নেই। বাংলা 60-এর মধ্যে আপনাকে 24 পাইতে হবে, 24 পাইলে পাস, 23 পাইলেও কিন্তু আপনি ফেল। সেম ইংলিশের ক্ষেত্রে 60-24 পাইতে হবে, ম্যাথের ক্ষেত্রে 90, সেখানে আপনি অবশ্যই 36 পাইতে হবে, 36 না পাইলে কিন্তু আপনি ফেল। অর্থাৎ আপনার যে 50% আনসার এখানে 18 পাইলে 18 দুগুণা 36 হয়ে যাবে, আর যেখানে 24 সেখানে 50% অনুযায়ী 12 পাইলে 12 দুগুণা 24 হয়ে যাবে। সেম বেসিক ইলেকট্রিসিটিও 90, সেখানে আপনার 36 পাইতে হবে, 18 দুগুণা 36। আর যেসব সাবজেক্টে 30 মার্কে পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে পঞ্চম পর্ব এবং 7ম পর্ব, আপনার সিভিল বলেন, কম্পিউটার বলেন, ইলেকট্রিক্যাল বলেন, অন্যান্য যে টেকনিকগুলো যেসব সাবজেক্টগুলোতে 30 মার্কের পরীক্ষা দিয়েছেন সেখানে আপনি আনসার করছেন 15, অর্থাৎ সেখানে টোটাল 30-এর ভিতরে 12 পাইলে পাস। তাহলে আপনাকে যদি 50% করা 6 পাইলে পাস, 6 দুগুণা 12 করলে পাস হবে, অর্থাৎ 30-এ 12 পাইলে পাস, 60-এ 24 পাইলে পাস, 90-তে 36 পাইলে পাস। তাহলে এই থিওরির নাম্বারগুলোর পাশাপাশি এই পাস মার্ক। সেম প্র্যাকটিক্যালও কিন্তু আপনার টোটাল যে মার্ক থাকবে তার থেকে 40% আপনাকে পাইতেই হবে, 40% পাওয়াটা মানে কি পাস করা। তো ইতিমধ্যে প্র্যাকটিক্যালে কিন্তু যারা উপস্থিত থাকে তারা কিন্তু অবশ্যই পাস করে, কিন্তু যারা ভালো স্যারদের প্রশ্ন অনুযায়ী রেসপন্স করতে পারে তারা অবশ্যই ভালো মার্ক পাবে, আর যারা রেসপন্স করতে পারবে না, কিছু জানবে না, শিখবে না, তাদেরকে নাম্বার অবশ্যই কমাতে দেওয়া হবে। তো একটা সাবজেক্টে যদি আপনি প্র্যাকটিক্যাল নাম্বার কম পান তাহলে অবশ্যই মনে করবেন আপনার ব্যবহারিক পরীক্ষা যে ওই সাবজেক্টের জিপিএটা খারাপ আসবে বা জিপিএ কম আসবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি একটা সাবজেক্টের পরীক্ষা মানে থিওরিতে কোনোরকম পাস করার পরে কীভাবে ভালো রেজাল্ট করবেন, কীভাবে একটা জিপিএটা কাউন্ট করবে, একটা জিনিস দেখেন, আমি এখানে ক্যালকুলেশনটা অন করি। আপনারা ডিপ্লোমাতে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার বর্তমান আছে তারা এসএসসি করছে বা এসএসসি করছে তারা জিপিএ 5-এর উপর নির্ভর করছে, কিন্তু ডিপ্লোমাতে আপনার কাউন্টিং করবে জিপিএ 4 পাইলে এ প্লাস। সেক্ষেত্রে 80% আপনার টোটাল যে মার্ক থাকুক না কেন, 100 মার্ক থাকুক, 150 মার্ক থাকুক, আর 200 মার্ক থাকবে, টোটাল 100% করা হবে। এই পার্সেন্টের মধ্যে যদি আপনি 80% থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কি জিপিএ 4 পাবেন। এরপর হবে 75%, তাহলে হবে 3.75। এরপরও থাকবে আপনার 70%, অর্থাৎ 5% করে আসার পরে 40% দাঁড়াবে, অর্থাৎ 40% বিলো 39%, 0 থেকে 39% পাইলে কিন্তু আপনি ফেল করবেন। অর্থাৎ আপনার 40%-এর উপরে এবং 40% উপরে পাইলে 40% থেকে 100% পর্যন্ত
আপনার জিপিএ রেজাল্ট আপনার ভালো করা খারাপ করা সবার উপর নির্ভর করবে। তাহলে অবশ্যই মনে রাখবেন 40% নেসে পালে কিন্তু ফেল। এখন দেখেন, যেমন আমি ম্যাথের কথা বলি, ম্যাথ 1 আপনি 90-এর মধ্যে টানে টুনি কত পাইছেন? 36 পাইছেন, শুধু পাস মার্কটা পাইছেন। অবশ্যই ভালো ছাত্ররা যা আরও ভালো রেজাল্ট করবেন, প্লাসও পাবেন ইনশাল্লাহ 36%। তাহলে আপনার এই সাবজেক্টের জিপিএটা কীভাবে আসতে পারে দেখেন, 36। এরপরে প্র্যাকটিক্যালে আসছে আপনার থিওরি কন্টিনিউয়াস হয়, আপনি প্রতিদিন ক্লাসে উপস্থিত ছিলেন, ম্যাথ করছেন, অ্যাসাইনমেন্ট করছেন, মডেল টেস্ট, মিড এক্সাম, ক্লাস সব করছেন। 60-এর ভিতরে আপনার টিচার যদি আপনাকে 55 দেয় কোনো অসুবিধা নাই, 55 অথবা 60ও দেয়। আচ্ছা আমি 55 ধরলাম, ওকে প্লাস। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, আপনি যে অ্যাসাইনমেন্টগুলো করছেন সেই নিয়মগুলো বা সবগুলো মেনটেন করছেন, তাহলে 25-এর ভিতরে যদি আপনাকে 20 দেওয়া হয় তাহলে 111। আবার বাইবাতে যদি আপনি কোনোভাবে 2-একটা প্রশ্ন পারছেন, সেক্ষেত্রে 25-এর মধ্যে যদি আপনাকে 22ও যদি দেয় তাহলে কত? 133। তাহলে কিন্তু আপনি 133 যদি পান তাহলে একটা হিসাব করেন, তাহলে 200 মার্ক আপনার টোটাল সাবজেক্ট। 200 মার্ক পাইলে সেখান থেকে যদি আপনি 60% ধরেন, দেন পার্সেন্ট করলাম, তাহলে 120। তাহলে আপনি কয়েছে পার্সেন্ট কত? 133। তাহলে আমি যদি আবার করি 200 ইন্টু 65%, দেখেন 130। তাহলে আপনি 133% 30 পার হয়ে গেছে। তাহলে আপনি কত পাইছেন? যে এ মাইনাস। আপনি টানি টুনি পাস করিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল দিয়ে কিন্তু আপনার জিপিএ কিন্তু 3.50 পেয়ে গেছেন, যে 65% এ মাইনাস কিন্তু আপনি পেয়ে গেছেন। তো তাহলে আপনি যদি দেখেন আরেকটু যদি থিওরিতে যদি ভালো হয় তাহলে আপনি জিপিটা এ মাইনাসের পর এক গ্রেডে যাবে, এক গ্রেডে যাওয়ার পর জিপি যদি আরেকটু ভালো হয় তাহলে প্লাস পেয়ে যাবেন। তাহলে 200 মার্কের মধ্যে আপনি যদি 160 পেয়ে যান, 160 পেয়ে যান তাহলে কি হবে? এ প্লাস পেয়ে যাবেন। তো এখানে 200 মার্কের মধ্যে যদি টোটাল মানে থিওরি পরীক্ষা পাস করা সহকারে, তো থিওরি পরীক্ষাতে আপনি যে জায়গায় 36 পাইছেন সেই জায়গায় যদি আপনি 90 মার্কের মধ্যে ধরেন 30 মার্ক বাদ দেন, আপনি টোটাল 60 পেয়ে গেলেন। বাকি কত? 130। তো এখান থেকে 190 আরও 110 আরও প্র্যাকটিক্যাল আছে, তাহলে 100 এখান থেকে পাইছেন কত? 60 প্লাস ব্যবহার পরীক্ষা 110-এর ভিতরে আপনি 100 পাইছেন, 10 বাদ দিলাম, 160। তার আরামসে আপনি এ প্লাস পেয়ে গেছেন। তাহলে আপনি থিওরিতে যদি একটু ভালো করেন আপনার জিপিএটা কিন্তু কীভাবে দ্রুত উঠতেছে। তাহলে এই জন্য বলি প্র্যাকটিক্যাল বলেন থিওরি বলেন, আপনি প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি কোনো বিষয় একটু জানেন, বেসিকটা জানেন, ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। এটা আমি তো ফার্স্ট সেমিস্টার শুধু যে একটা কোর্স স্ট্রাকচার দিয়ে বুঝাই দিলাম, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইনাল পরীক্ষাতে ভাইবা কোন সাবজেক্টে কত মার্ক করে করতে পারে। এক। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আপনি ভাইবা পরীক্ষার প্রস্তুতি নেবেন কীভাবে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি ল্যাবে যে অ্যাসাইনমেন্টগুলো করছেন পরীক্ষা নাম্বারগুলো মনে রাখবেন, পরীক্ষণগুলো যে ওই অ্যাসাইনমেন্টগুলোতে কী কী করছেন এগুলো বেসিক ধারণা রাখবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার টেকনোলজি সকল সাবজেক্টগুলো আপনি কোন কোন সাবজেক্ট, অনেকে তো আমরা সবাই জানি আমাদের এই টেকনোলজি এই সাবজেক্টগুলো আছে, কিন্তু বলতে গেলে একটার পর একটা তখন ভাবনা চিন্তা করে তখন হিমশিম খায় কোন সিরিয়াল কোনটা বলবো। অর্থাৎ আপনার টেকনোলজির যে সাবজেক্টগুলো পড়ছেন সবগুলো সাবজেক্ট আপনি মনে রাখবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে থেকে ওই সাবজেক্ট কোডগুলো আপনি মনে রাখবেন। 5 নম্বর কথা হচ্ছে আপনার সাবজেক্ট কোড যদি আপনাকে জিজ্ঞেস করে আপনাদের প্রথমে এই 2 দ্বারা কি বোঝাচ্ছে, আপনারা বলবেন এটা 2022 প্রবিধান। যদি 5th সেমিস্টার আর 7th সেমিস্টারকে যদি বলে প্রথম 6 দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রবিধান। বাকি যে কোডগুলো থাকবে এটা আপনার টেকনোলজি কোড হিসাবে থাকবে, এটা আপনার টেকনোলজি কোড হিসেবে গণ্য করবে। যেমন 2010 প্রবিধান, এই যে 22 প্রবিধান 85, এটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি। এটা হচ্ছে 2 হচ্ছে 10 প্রবিধান, 22 প্রবিধান। আর 67 হচ্ছে দেখি এটা ইলেকট্রিক্যাল টেকনোলজি, মানে এটা ইলেকট্রিক্যালের সাবজেক্ট। তো সেম আপনি তাহলে 1 নম্বর পয়েন্ট আপনি অ্যাসাইনমেন্ট কী কী করছেন পরীক্ষণগুলো মনে রাখবেন। 2 আপনি পরীক্ষণের অনুযায়ী বেসিক ধারণা নেবেন। 3 আপনার সাবজেক্ট কোডগুলো সাবজেক্টগুলো জানিয়ে রাখবেন, 4 সাবজেক্ট কোডগুলো। 5 আপনার সাবজেক্ট কোডের যে কোডগুলো আছে সেই কোডগুলোর দ্বারা কী অর্থ বোঝায়। তারপর হচ্ছে ক্রেডিটগুলো জানবেন। এবং সর্বশেষ যেটা হচ্ছে এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য বেশি প্রযোজ্য, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে। এটা 5 আর 7কে জিজ্ঞেস করলে অনেকে ভালো করে বুঝতে পারে, আবার অনেকে বুঝতে পারে না, বলতে পারে না, কিন্তু অনেকে কিন্তু জানে পরে কিন্তু আফসোস করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টে প্রথম কয়েকটা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন।
মানে প্রথম কয়েকটা অধ্যায় যে কোনো সাবজেক্টের এখানে আপনার ফিজিক্স 1 বলেন, তারপর বেসিক ইলেকট্রিসিটি বলেন, ম্যাথ বলেন, ম্যাথের কিছু সূত্র ধারণা নেবেন। এই প্রশ্নগুলা আর যেগুলা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল এগুলা কী কী করা আছে প্র্যাকটিক্যাল নিয়মগুলোর বেসিকগুলো মনে রাখবেন। তাহলে আপনাকে যদি বেসিক্যালি যদি কোনো প্রশ্ন করা হয় দেখবেন আপনি যদি একটু পারেন আপনাকে টিচার ভালো জানবে এবং অবশ্যই আপনাকে ভালো নাম্বার দেবেন। এই জিনিসগুলো মনে রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনার যে টিচার আপনাকে ভাইভা পরীক্ষা নাক না কেন আপনি কনফিডেন্স দিয়ে আপনার ভয়ভীতি কাটিয়ে কনফিডেন্স বাড়ায় স্ট্রংভাবে আপনার প্রশ্ন আগে বুঝবেন, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর ভাইভা পরীক্ষা যাওয়ার সময় অবশ্যই আপনার হেয়ার কাটিং, আপনার হাত যে শার্ট পরা ফুল হাতা শার্ট থাকতে হবে, হাতের বোতাম যেন ঠিক মতো থাকে, কলাটা যেন ঠিক থাকে, ভদ্রতাভাবে সবসময় এগুলো মেনটেন করবেন। এখান থেকে যদি আপনি শিখতে পারেন ইনশাল্লাহ আপনি কখনো কোনো জবের ক্ষেত্রে গেলে বা কোথাও কোনো কাজে গেলে সেখান থেকে আপনি সুন্দরভাবে সকল কিছু মেনটেন করতে পারেন এবং ভদ্রতা নিয়ম অনুযায়ী চলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেখান থেকে আমি আলোচনা করতে পারবো। তো সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।